বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো বর্ষাকালে গোলাপ গাছের পরিচর্যা। বর্ষা আসার সাথে সাথেই আমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছের কন্ডিশন খুব খারাপ হয়ে যায়। গ্রীষ্মকালে গোলাপ গাছ ডরমেন্সিতে থাকে, কিন্তু তা সত্ত্বেও গোলাপ গাছের সামান্য গ্রোথ হয় এবং কিছু কিছু ফুলও ফোটে, তবে ফুলের সাইজ খুব ছোট হয় এবং গাছের কন্ডিশনও খারাপ হতে শুরু করে। গাছের ডালে ডাইব্যাক আসে, তাছাড়া আরও নানা ধরনের সমস্যা শুরু হয়। তবে বর্ষা আস্তে আস্তে সেই সমস্যাগুলো কিন্তু আরও বেশি বেড়ে যায়। অতিরিক্ত বৃষ্টির ফলে রুট রটের সমস্যা দেখা দেয়, গাছের ডালে ডাইব্যাক বা স্কেল পোকার মতো সমস্যা দেখা দেয়, গাছের পাতায় ব্ল্যাক স্পট আসে, ফাঙ্গাস প্রবলেম হয়। তাই আজকের আমার এই ভিডিওর বিষয়বস্তু হলো অতিরিক্ত বৃষ্টির হাত থেকে আমরা আমাদের বাগানের গোলাপ গাছকে কিভাবে রক্ষা করব, কিভাবে গোলাপ গাছকে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করব। তো আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা, কারণ শীতকালে যদি গোলাপ গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে চাও তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখতে থাকো। একটু স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে অনেক কিছুই কিন্তু অজানা থেকে যাবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। গোলাপ এমন একটা ফুলের গাছ যে গাছে শীতকালে তো প্রচুর পরিমাণে ফুল ফোটে, কিন্তু যদি সঠিক যত্ন করা হয় তাহলে ডরমেন্সি অবস্থাতেও গোলাপ গাছে ফুল ফোটে। গোলাপ এমন একটা গাছ যে গাছে সারা বছরই আমরা অল্প কিছু ফুল দেখতে পাই। বন্ধুরা, আজকের ভিডিওতে বলবো কয়েকটা পয়েন্ট, যে পয়েন্টগুলো জানা আমাদের অবশ্যই প্রয়োজন। এই সময় যদি তোমরা নার্সারিতে যাও তাহলে গোলাপ গাছের চারা কিন্তু দেখতে পাবে, তবে আমি বলবো এই বর্ষায় তোমরা গোলাপ গাছের চারা কিনতে যেও না, কারণ এই সময় গোলাপ গাছের চারা কিনে আনলে সেই গাছ বাঁচানোর সম্ভাবনা কিন্তু অনেক কম থাকে। কারণ এই সময় বেশিরভাগ গাছেই ফাঙ্গাস প্রবলেম থাকে এবং রুট রটের সমস্যা থাকে। বাড়িতে কিনে এনে প্রতিস্থাপন করার পরেই হয়তো দেখা যাবে সেই গাছটা মারা গেল। পয়েন্ট নাম্বার 2, যদি কোনো ভালো সুস্থ চারা দেখতে পাও, যদি এই মুহূর্তে তোমরা এনে থাকো গাছ, তাহলে কি তোমরা গাছটাকে রিপোর্ট করবে না? অবশ্যই রিপোর্ট করবে, তবে রুট বল না ভেঙে। যে গ্রো ব্যাগের মধ্যে গাছ আছে সেই গ্রো ব্যাগটাকে শুধুমাত্র কেটে রুট বল না ভেঙে গাছ রিপোর্ট করে দেবে। যদি তোমরা ডাল থেকে চারা তৈরি করে থাকো তাহলে সেই চারাটাকে সরাসরি যেখানে তোমরা চারাটা প্রতিস্থাপন করেছিলে সেই রুট বল সহ গাছটাকে প্রতিস্থাপন করবে। কোনো রকমভাবে রুট বল ভাঙতে যাবে না, তাহলে কিন্তু সেই গাছটা বাঁচার সম্ভাবনা অনেকটাই কমে যাবে, কারণ এখন এই অতিরিক্ত বর্ষায় ফাঙ্গাস প্রবলেম খুব বেশি হয়। যদি এইরকম ট্রান্সপারেন্ট গ্লাসের মধ্যে তোমরা চারা তৈরি করে থাকো তাহলে বাইরে থেকে যখন দেখতে পাবে যে অনেক শিকড় এসছে, তখন সেই গাছটাকে তুলে তোমরা রিপোর্ট করবে। তার আগে কিন্তু একেবারেই রিপোর্ট করতে যাবে না। পয়েন্ট নাম্বার 3, বন্ধুরা, এই সময় টবের মিডিয়াতে প্রচুর শুকিয়ে যাওয়া ফাঙ্গাস লাগা পাতা পড়ে থাকবে, তো এগুলোকে অবশ্যই কিন্তু তুলে পরিষ্কার করে দাও। বাগানে যতগুলো গোলাপ গাছ আছে প্রত্যেকটা টব কিন্তু এইভাবে পরিষ্কার করে রাখবে, কোনো রকমভাবে যেন টবের মিডিয়াতে শুকিয়ে যাওয়া ডাল বা শুকিয়ে যাওয়া পাতা পড়ে না থাকে। পয়েন্ট নাম্বার 4, টবের মিডিয়া যখন সামান্য শুকনো হবে তখন কিন্তু টবের মিডিয়াটাকে হালকা করে উপর থেকে একটু সামান্য খুশে দেবে। টবের মিডিয়াকে কখনো জমাট বেঁধে থাকতে দেবে না। টবের মিডিয়া অতিরিক্ত খোসার প্রয়োজন নেই, শুধুমাত্র উপরের দিকটা হালকা করে খুশে দেবে। যদি প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, মাটি যদি খুব বেশি ভিজে থাকে, তাহলে কিন্তু খোসার প্রয়োজন নেই। যখন রোদ্দুর হবে, যখন দেখবে যে টবের মাটি সামান্য শুকিয়েছে, তখন ওপরের দিকে টপ সয়েলটা হালকা করে খুশে দেবে। টপ সয়েল হালকা করে খুশে দিলে গাছের গোড়ায় জল জমে না, যার ফলে গাছের গোড়ায় কিন্তু কোনো রকমভাবে ফাঙ্গাস প্রবলেম হয় না। পয়েন্ট নাম্বার 5, বন্ধুরা, গোলাপ গাছের একটা গ্রাফটিং নোট থাকে, তোমরা সবাই জানো। এই যে মোটা অংশটা দেখতে পাচ্ছ, এটা কি বলা হয়? গ্রাফটিং নোট। এই গ্রাফটিং নোটের ওপর থেকে যে ডালগুলো এসছে এগুলো হলো আসল ডাল, অরিজিনাল গাছ। তো এখানে যে নিচের যে অংশটা দেখতে পাচ্ছ, এখান থেকে যে নিচের অংশ থেকে যদি কোনো রকমভাবে ছোট কোনো ব্রাঞ্চ আসে বা মিডিয়া থেকে যদি কোনো ছোট ছোট ব্রাঞ্চ আসতে দেখতে পাও, তাহলে সেই ব্রাঞ্চগুলো হলো শাকার ডাল বা এলা ডাল। তোমরা যারা পুরনো বাগানি তারা অবশ্যই জানো, কিন্তু নতুন যারা বাগান করছো তাদের এই বিষয়টা একটু অজানা, যে কারণে আমি এই ভিডিওতে কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করলাম। যদি এলা ডাল বা শাকার ডাল দেখতে পাও তাহলে অবশ্যই কিন্তু সেই ডালগুলোকে কেটে দেবে, তা না হলে এই বৃষ্টির সময় এলা ডাল বা শাকার ডাল বড় হয়ে যাবে এবং অরিজিনাল যে গাছ, যে গোলাপ গাছ যেটা কিনে এনেছিলে নার্সারি থেকে, সেটা কিন্তু মারা যাবে। পয়েন্ট নাম্বার 6, বন্ধুরা, এই সময় কি তোমরা গোলাপ গাছের কোনো রকম কাটাই ছাঁটাই করতে পারবে? একেবারেই নয়। এই সময় যদি কাটাই ছাঁটাই করো তাহলে কিন্তু সেই গাছের ডালে ডাইব্যাক চলে আসবে। যেমন এখানে যে ব্রাঞ্চটা দেখতে পাচ্ছ, এই ব্রাঞ্চটা ধীরে ধীরে ডাইব্যাক হয়ে যাচ্ছে। তো এইরকম যদি দেখতে পাও তাহলে সেই শুকনো ডালটাকেই শুধুমাত্র কাটবে, তাছাড়া যে সমস্ত শুকিয়ে যাওয়া ফুল থাকবে সেগুলো শুধুমাত্র ফুলগুলোকেই কেটে ফেলে দেবে।
কেটে ফেলার পর যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু লাগিয়ে দিচ্ছি ফেভিকল। ফেভিকল যদি তোমরা এখানে লাগিয়ে দিতে পারো তাহলে এই বৃষ্টির মধ্যে ধুয়ে যাবে না, কারণ এই বৃষ্টির মধ্যে যদি তোমরা ফাঙ্গিসাইড বা হলুদ গুঁড়ো লাগিয়ে দাও তাহলে কিন্তু অতিরিক্ত বৃষ্টির ফলে ফাঙ্গিসাইড বা হলুদ গুঁড়ো জলে ধুয়ে যাবে। তাই সবসময় চেষ্টা করবে মোমবাতির মোম গলিয়ে লাগিয়ে দেওয়ার অথবা এরকম ফেভিকল লাগিয়ে দেওয়ার, তাহলে কিন্তু সেই জায়গাটা থেকে আর ডাইব্যাক হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকবে। পয়েন্ট নাম্বার 7, বন্ধুরা এই সময়ে তোমরা কিন্তু একেবারেই কোনো রকমভাবে গাছ রিপোর্ট করতে যাবে না। এখন যদি রিপোর্ট করতে যাও তাহলে কিন্তু সেই গাছের ক্ষতি হতে পারে। যদি মনে হয় যে গাছে জল জমছে, টবের মিডিয়াতে জল জমছে, তাহলে সেই টবের নিচে ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক করে দাও, তাহলে আর কোনো রকম কোনো সমস্যা হবে না। যদি দেখো যে খুব সমস্যা হচ্ছে, রিপোর্ট করতেই হবে, তাহলে সেক্ষেত্রে গাছটাকে রিপোর্ট করার পর কোনো সেরি জায়গায় রাখবে, সরাসরি বৃষ্টির মধ্যে 2-1 দিন রাখবে না। এরপর আসি পয়েন্ট নাম্বার 8, বন্ধুরা এই সময় গাছের পাতায় প্রচুর পরিমাণে ফাঙ্গাস প্রবলেম হয়, তো সেই পাতাগুলোকে তোমরা কিন্তু হাত দিয়ে তুলে ফেলতে যাবে না। যে পাতাগুলো নিজে থেকে ঝরে যাচ্ছে সেগুলো ঝরে যেতে দাও, কিন্তু যে পাতাগুলো গাছের মধ্যে লেগে আছে সেগুলোকে টেনে তুলে ছিঁড়তে যাবে না, কারণ এই পাতার জন্যই কিন্তু গাছ বেঁচে আছে। আর বর্ষাকালে যদি গাছে পাতা না থাকে তাহলে কিন্তু গাছ বাঁচানো সম্ভব নয়। পয়েন্ট নাম্বার 9, বন্ধুরা এবার আসি ফার্টিলাইজারের কথায়। এই বর্ষায় আমাদের গোলাপ গাছে কি কোনো খাবার দিতে হবে? অবশ্যই দিতে হবে। যখন মাটি শুকনো থাকবে তখন আমরা প্রথমে 2 ধরনের খাবার দেব। প্রথম যে খাবারটা আমরা গাছে প্রয়োগ করব সেটা হলো নিমখোল। টবের মিডিয়াতে নিমখোল অবশ্যই আমাদের দিতে হবে। নিমখোল গাছের গোড়ায় কোনো রকম কোনো ফাঙ্গাস প্রবলেম হতে দেয় না, গাছের গোড়ায় পোকামাকড় বা পিঁপড়ের আক্রমণ কম হয়। এক্ষেত্রে আমরা এখানে একটা 8 ইঞ্চি টবে 2 চামচ পরিমাণ নিমখোল দিলাম এবং দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এই খাবার প্রয়োগ করার একদিন পর তোমরা একটা লিকুইড খাবার প্রয়োগ করবে। তো লিকুইড খাবারটা তৈরি করার জন্য এখানে আমাদের প্রথম প্রয়োজন অ্যালোভেরা। অ্যালোভেরা গাছের গোড়ায় প্রয়োগ করলে গাছের টবের মাটিতে যখনই আমরা অ্যালোভেরা দেব, গাছের শিকড়ের গ্রোথ কিন্তু রকেটের গতিতে বৃদ্ধি পায়। তো এখানে দেখো আমি 1 লিটার জল নিয়েছি। 1 লিটার জলের মধ্যে এখানে একটা অ্যালোভেরার পাতা খুব ভালোভাবে টুকরো টুকরো করে আমরা মিশিয়ে দেবো। অ্যালোভেরাটাকে তোমরা একটু ভালোভাবে টুকরো টুকরো করে দেবে, যেন এর মধ্যে যে জেলিটা আছে এটা যেন জলের মধ্যে ভালোভাবে মিশে যায়। দেখো আমি হাত দিয়েই কিন্তু এই জেলিগুলোকে একটু বের করে দিলাম। তো এরপর এখানে আমরা আরও একটা উপাদান দেব, সেটা হলো রসুনের খোসা। বন্ধুরা রসুনের খোসার মধ্যে আছে প্রচুর মাত্রায় সালফার। যদি রসুনের খোসা না থাকে সেক্ষেত্রে এখানে তোমরা পেঁয়াজের খোসা ব্যবহার করতে পারো। দুটোর মধ্যে যে কোনো একটা কিন্তু নিতে হবে, পেঁয়াজের খোসা অথবা রসুনের খোসা। তো এখানে অ্যালোভেরা নিয়েছি একটা এবং নিয়েছি আমি রসুনের খোসা 1 মুঠো পরিমাণ। তো 1 মুঠো পরিমাণ রসুনের খোসা আর অ্যালোভেরা ভালোভাবে আমরা 24 থেকে 48 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেবো। 24 ঘন্টা অথবা 48 ঘন্টা, এর বেশি কিন্তু নয়। তো এই দুটো উপাদানকে আমরা ভালোভাবে ভিজিয়ে কোনো ছায়া জায়গায় চাপা দিয়ে রেখে দেবো। যেহেতু অ্যালোভেরা একটা ন্যাচারাল রুট হরমোন, তাই আমাদের গাছের শিকড়ের বৃদ্ধি হবে এবং গাছের শিকড়ের কোনো রকম কোনো ফাঙ্গাস প্রবলেম হতে দেবে না। তার সাথে সাথে এই যে রসুনের খোসা নিয়েছি, রসুনের খোসার মধ্যে আছে প্রচুর মাত্রায় সালফার, আর সালফার আমাদের গাছের গোড়ার মাটিতে কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণ হতে দেয় না। তাছাড়া রসুনের খোসার মধ্যে আছে পটাশিয়াম, তো আমাদের গাছে ফুল আনতেও সাহায্য করবে। তো এটা ঠিক 24 ঘন্টা পর আমি একটা অন্য পাত্রের মধ্যে দেখো এখানে ছেঁকে নিচ্ছি, ছেঁকে তবেই কিন্তু আমরা ব্যবহার করব। তো এখানে অন্য একটা পাত্রের মধ্যে আমি ছাঁকনির সাহায্যে 250 ml এই লিকুইডটা ছেঁকে নিলাম। এই 250 ml লিকুইডের মধ্যে আমি আরও 750 ml লিকুইড সাধারণ জল আমরা দিয়ে দেবো। তো সাধারণ জল 750 ml আর 250 ml যে তরল খাবারটা আমি তৈরি করেছি সেই খাবারটা একসাথে মিশিয়ে টবের মাটিতে প্রয়োগ করব ঠিক 1 দিন পর। তো যদি আমাদের নিমখোল এবং হলুদ গুঁড়ো দেওয়ার পর গাছে বৃষ্টি হয়ে যায় টবের মাটিতে, তাহলে কিন্তু দেওয়া যাবে না। তারপর আবার যখন মাটি শুকনো হবে তখনই আমরা দিতে পারবো। আর যদি সম্ভব হয় গাছে নিমখোল এবং হলুদ গুঁড়ো দেওয়ার পর গাছটাকে একটু শেডের মধ্যে রাখবে, যেখানে বৃষ্টির জল সরাসরি পড়ে না। পয়েন্ট নাম্বার 10, এবার আসি গাছের পাতায় যে ফাঙ্গাস প্রবলেম হয়েছে সেগুলোকে আমরা কিভাবে ঠিক করব। তো এখানে দেখো এখানে নিয়েছি আমি জল এবং জলের মধ্যে দিয়ে দেবো ফিটকিরি। ফিটকিরিতে আছে পটাশিয়াম। তাছাড়া গাছের মাটিতে যদি কোনো রকম কোনো পোকামাকড়ের আক্রমণ হয় তাহলেও কিন্তু এই ফিটকিরি সেই পোকামাকড় তাড়াতে সাহায্য করে এবং গাছের পাতায় যে ফাঙ্গাস প্রবলেম হয়েছে, যে ব্ল্যাক স্পট হয়েছে, সেগুলোও কিন্তু অনেকটা কমে যাবে। গাছের পাতায় যে মাকড়ের সমস্যা হয় সেটাও কিন্তু অনেকটা কমে যাবে এই ফিটকিরির জন্য। তো ফিটকিরিটা জলের মধ্যে দিয়ে দিলাম। দেখো এখানে আমি প্রথমে 500 ml জল নিয়েছি।
500 ml জলের মধ্যে ফিটকিরির এই টুকরোটা আমি ভিজিয়ে দিলাম এবং বেশ কিছুক্ষণ নাড়ার পর যখন 1 মিনিট হয়ে যাবে তখন তোমরা এই ফিটকিরিটাকে জল থেকে তুলে নেবে। তখন দেখবে জলের কালার যে স্বচ্ছ ছিল সেই জলের কালার সামান্য হালকা সাদা হয়ে গেছে। তো সেই সময় আমরা কিন্তু এই ফিটকিরিটাকে তুলে নেব এবং এই জলটা আমরা স্প্রেয়ার বটলে ভরে গাছে স্প্রে করব। যদি আমরা এই ফিটকিরি মিশ্রিত জল 3 দিন অন্তর অন্তর গাছের পাতায় স্প্রে করতে পারি তাহলে গাছের পাতায় যে পোকামাকড়ের আক্রমণ এটা অনেকটাই কমে যাবে। তাছাড়া এই লিকুইড স্প্রে করার পর যদি বেশি হয় সেক্ষেত্রে তোমরা কিন্তু টবের মিডিয়াতেও প্রয়োগ করতে পারবে, কারণ বর্ষায় টবের মিডিয়াতে প্রচুর পরিমাণে কেঁচো, কেন্ন এবং পিঁপড়ের আক্রমণ হয়। তো এই ফিটকিরি মিশ্রিত জল যদি আমরা গাছে স্প্রে করার সাথে সাথে টবের মিডিয়াতেও দিতে পারি তাহলে দুর্দান্ত রেজাল্ট পাবো। তবে যে লিকুইড খাবারটা প্রয়োগ করার কথা বললাম সেই লিকুইড খাবার প্রয়োগ করার 1 সপ্তাহ পর কিন্তু আমরা এটা গাছে টবের মিডিয়াতে দিতে পারবো। তবে যেদিন আমরা গাছের টবের মিডিয়াতে খাবার দেবো সেই একই দিনে আমরা স্প্রে করতে পারবো এই ফিটকিরি মিশ্রিত জল। বন্ধুরা, জুলাই আগস্ট মাসের প্রচণ্ড বর্ষায় বাগানের প্রত্যেকটা গোলাপ গাছকে সুস্থ রাখতে গেলে আজকের ভিডিওতে যে কটা পয়েন্ট নিয়ে আলোচনা করলাম এই পয়েন্টগুলো যদি তোমরা ঠিকমতো ফলো করতে পারো তাহলে তোমাদের বাগানের প্রত্যেকটা গোলাপ গাছে কিন্তু ফুলও ফুটবে এবং গাছ সুস্থ থাকবে এবং গাছের কোনো রকম কোনো সমস্যা থাকবে না। তো বন্ধুরা, এই ছিল জুলাই আগস্ট মাসের গোলাপ গাছের পরিচর্যার ভিডিও। চেষ্টা করব আগস্ট মাসে আবার একটা ভিডিও দেওয়ার, আগস্ট মাসে কিভাবে পরিচর্যা করতে হবে জানানোর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, হাইপ করো। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য। তো এরকম নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও প্রতিদিন ঠিক সন্ধ্যা 6টার সময় আপলোড করি। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে যখনই ভিডিও লাইভ হবে তোমাদের মোবাইল স্ক্রিনে অথবা কম্পিউটার স্ক্রিনে ভিডিও নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।